নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই সুস্বাদু এবং হেলদি একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রকম একটা টিফিন হলে আর কিচ্ছু লাগবে না, পেট মন সব ভরে যাবে। এই টিফিন রেসিপিটি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। একদম মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। আর সাথে থাকছে একটা খুবই হেলদি চাটনি। রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আসুন দেখে নিই আমি রেসিপি দুটো কিভাবে বানিয়েছি। আমি এখানে আধা বাটি চাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু বেশ সুন্দর করে ভিজেও গেছে আর চালটা একটু নরমও হয়ে গেছে। চালটা আগের থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। চালটাকে এখন মিক্সির মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে আমি আধা বাটি টক দই নিয়েছি। টক দই দিয়ে আমি চালটাকে পেস্ট করব। আমি কিন্তু এখন কোনো জল ব্যবহার করব না, আমি পরে দরকার লাগলে তখন জল ব্যবহার করব। আধা বাটি টক দই দিয়ে এখন চালটাকে প্রথমে পেস্ট করে নিব। পেস্টটা আমার হয়ে গেছে, একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে 2 কাপ সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে আবার পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। আমি পুরোটা একবারে পেস্ট করতে পারিনি, তার জন্য আমি 2 বারে পেস্ট করেছি। পুরো পেস্টটা আমি 2 বারে নিয়ে তারপর করেছি। করে লাস্টে যে মিক্সির জারের মধ্যে লেগে আছে ওইটা একটু জল দিয়ে ধুয়ে জারটা ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা যত ভালো করে হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে আর ফুলবেও সুন্দর করে। প্রায় 3-4 মিনিটের মতো এইভাবে করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যেহেতু এটার মধ্যে সুজি দেওয়া আছে তার জন্য এটা ফেটাতেও হবে আর একটু রেস্টেও রাখতে হবে। রেস্টে রাখলে সুজিটাও কিন্তু ফুলে উঠবে সুন্দর করে। প্রায় 3-4 মিনিটের মতো এইভাবে করে ফেটিয়ে নিয়ে তারপর এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্যই মিষ্টিটা দিলাম। নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু সময় ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাকতে থাকতে আমি এটার জন্য খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে 2 কাপ বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে এখন মিডিয়াম আঁচে রেখে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। বাদাম সবসময় মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, তাহলে ভিতরটাও হবে, ভিতরটা হলে ক্রিস্পিও হবে। বাদাম হাই হিটে দিয়ে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা তখন হবে না আর ক্রিস্পিও হবে না। আমি প্রায় 7 থেকে 10 মিনিটের মতো বাদামটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যখন বাদাম ব্রাউন কালার হয়ে গেল আর বাদামের খোসাটা একটু খুলে খুলে যাচ্ছে তখনই বুঝবেন যে বাদাম ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বাদাম ভাজার পর একটু ঠান্ডা করে নিয়ে খোসাটাকে ছাড়াবেন, তাহলে খুব সুন্দর করে খোসাটা উঠে যায়। সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে রেডি করে নিলাম। এখন প্রথমে আমি বাদামটাকে শুকনো গুঁড়ো করে নেব, তাহলে বাদামটা সুন্দর গুঁড়োও হবে আর একদম পাউডারও হবে আর পেস্টটা তখন খুব ভালো হবে। বাদামগুলো একদম পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি। এরকম পাউডারের মতো গুঁড়ো করলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। এখন এটার মধ্যে আমি নারকেল মেশাবো। নারকেল দিয়ে বাদাম দিয়ে আমি চাটনিটাকে বানাবো। 3 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু টক মিষ্টি ঝাল এই টাইপের হবে চাটনিটা। আর 4 কোয়া তেঁতুল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের গুটিটা ফেলে তারপর এই পাল্প শুদ্ধ জল শুদ্ধ এটাকে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে চাটনির। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম
এখন এটার মধ্যে তড়কা দেওয়ার জন্য আমি তড়কা প্যান বসিয়েছি। তার মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কাটাও একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না লঙ্কার ভাজা গন্ধ চলে আসে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটাকেও একটু ভাজা করে নিতে হবে। সর্ষেটা ভাজা হয়ে যাওয়ার পর 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভাজা করে নিয়ে যখন কারি পাতার কালারটা চেঞ্জ হয়ে গেল আর কারি পাতার সুন্দর ভাজা গন্ধ চলে আসছে, এখন আমি তেলটাকে চাটনির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নেড়ে দিলেই চাটনি আমার পুরো রেডি হয়ে গেল। এখন আমি রেসিপিটা বানানোর জন্য একটা উঁচু ধরনের থালা নিয়েছি। এই ধরনের একটা থালা নিলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। থালার মধ্যে এখন একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা খুব সুন্দর করে উঠে আসবে। চারদিকে ঘুরিয়ে থালাটার চারদিকে ঘুরিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নিতে লাগবে। এই কাজটা কিন্তু আগের থেকে রেডি করতে হবে। থালাটাকে তেল মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন ব্যাটারটাকে রেডি করতে হবে। ব্যাটারটা অনেকটাই সেট হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি কি মেশাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখন আমি এটার মধ্যে 1 ইঞ্চির মতো আদা ভালো করে কুচিয়ে নিয়েছি। আদাটা যদি ভালো করে কোচান তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। আর যদি পেস্ট দেন তাহলে তো কোনো কথাই নেই, আদা পেস্টও দিতে পারেন। 4-5টা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা যদি একটু বেশি করে দেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে আর সুন্দর একটা পাতাগুলোও ভেসে ভেসে উঠবে, দেখতেও ভালো লাগবে। এখন এই সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আরেকটু সময় ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। এখন আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনো দিয়ে রেসিপিটাকে বানাবো। আপনাদের হাতের কাছে যদি ইনো না থাকে বেকিং সোডাও দিতে পারেন। ইনোটাকে দিয়ে তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, ইনোটা তাহলে অ্যাক্টিভেট হয়ে যাবে। জল দিয়ে এখন ভালো করে আর একটু ফেটিয়ে নিতে হবে। এই ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু রেসিপিটাকে বসাতে হবে। ইনো দিয়ে বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে এটার অ্যাকশানটা চলে যায়। ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু সমান করে নিয়ে একটু ট্যাপ করে দিবেন যাতে ভিতরে কোনো বাবলস ঢুকে না থাকে। ট্যাপ করে নিয়ে আর বাকিটা আমি আরেকটা ছোট বাটিতে বসিয়ে দেব। একটা সসপ্যানে আগে থেকে জল বসিয়েছিলাম। জলটা গরম হয়ে আসার পর একটা উপরে জাজরি দিয়ে দিলাম। জাজরিটা দিয়ে তার উপরে থালাটাকে দিয়ে দিলাম। থালাটা যাতে সমানভাবে বসে ওই দিকে একটু খেয়াল রাখতে লাগবে যাতে বেঁকা হয়ে না যায়। থালাটা বসিয়ে নিয়ে তার উপরে আমি একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের খুশি হলে দেবেন, না হলে না দিলেও কোনো ব্যাপার না, দেখতে ভালো লাগবে তার জন্যই আমি দিলাম। লঙ্কার গুঁড়োটা একটু উপর থেকে দিয়ে তারপর এটার উপরে একটা প্লেট দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভিতরে জল ঢুকে না যায়। ওইভাবে করে প্লেটটা ঢেকে নিয়ে তার উপরে আরেকটা ঢাকনা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে নিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটা লাগবে বয়েল হতে। আর বাকি ব্যাটারটা আমি ছোট্ট একটা বাটি নিয়েছি, বাটিতেও তেল মাখিয়ে নিয়েছিলাম। এখন বাকি ব্যাটারটা এটার মধ্যে দিয়ে সেম প্রসেসে একটা স্টিমার বসিয়েছি। স্টিমারের ভিতরে বাটিটাকে দিয়ে তার উপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। সেম প্রসেসেই কিন্তু এটাকেও বসাতে হবে। লঙ্কার গুঁড়োটা দিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে নিয়ে তারপর আরেকটা ঢাকনা লাগিয়ে দিলাম। লাগিয়ে নিয়ে একসাথে কিন্তু দুটো হতে থাকবে। প্রায় 20 মিনিটের মতো লাগে এটা হতে। 20 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আমি একটু চেক করে নিব রেসিপিটা ভালোভাবে হয়েছে কিনা। ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে তারপর একটা টুথপিক দিয়ে একটু ঢুকিয়ে দেখলাম ভিতরটা ঠিকই আছে, কাঁচা কিন্তু নেই। এখন আমি ঢেকে আরও 5 মিনিটের মতো এই গরমের স্টিমে রেখে দেব, তাহলে যেটুকুন না হয়েছে ভিতরটা ভালো করে হয়ে যাবে। এদিকে আমার বাটিটাও দেখে নেব একবার। বাটিটা কিন্তু এখনও একটু কাঁচা আছে।
একটু আঠা আঠা ভাব রয়ে গেছে, তাই এটাকে আরও 5 মিনিটের মতো বয়েল করতে হবে। আরও 5 মিনিট বয়েল করার পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। মাঝে মধ্যে একটু চেক করে নিতে পারেন এইভাবে করে। এখন দেখুন সুন্দর করে ফুলে উঠেছে আর একদম শক্ত হয়ে গেছে, ভিতরটা বেশ সুন্দর করে হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে আরও 5 মিনিটের মতো রেখে একটু ঠান্ডা হওয়ার পর নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। এখন এটাকে আপনাদের যেরকম খুশি সেরকম পিস পিস করে কেটে নিতে পারেন। আমি কেকের মতো করে পিস পিস করে কেটে নিলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু ব্রেকফাস্টে বা ডিনারেও আপনারা খেতে পারেন, খুবই হেলদি একটা রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে। আজকের টিপস, গুঁড়ো মশলা অনেক দিন বাইরে রাখতে রাখতে একটু চাক্কা ভাব ধরে যায়, তাই ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।